আমি ভাই গতকালকে আমরা দুইটা চেঞ্জ দেখেছি বাংলাদেশ টিমে, নাইম শেখের ইনক্লুশন তানজিদ তামিমের এগেইনস্টে, এবং সেকেন্ড ইনক্লুশন ছিল হচ্ছে শরীফুলের, যেখানে তাসকিনকে গতকাল ড্রপ করা হয়েছে। এবং পাকিস্তান টিমেও কিন্তু আমরা একটা চেঞ্জেস দেখেছি, আমরা আবরারের জায়গায় কিন্তু আমরা আহমেদ ড্যানিয়েলকে দেখেছি ইনক্লুশনে। এই চেঞ্জগুলো কি আসলে গতকালকের ম্যাচে কতটুকু ইম্প্যাক্ট করেছে? পাকিস্তানের ক্ষেত্রে আহমেদ দানিয়ালের ইনক্লুশনটা তো ভালোই হয়েছে, সেটা আমরা দেখতে পেয়েছি, এবং কন্ডিশনটাকে বিবেচনা করেই তারা হয়তো সেই চিন্তাটা করেছেন যে ওই জায়গাটায় বাড়তি একজন ওইরকম বোলারকে খেলানোটা হয়তো বা তাদের জন্য সমীচীন। বাংলাদেশের পয়েন্ট অফ ভিউ থেকে আমি এটা এর আগের দিনের প্রোগ্রামের শেষও বলেছিলাম যে চেঞ্জ যদি হয় তাহলে ওই একটা জায়গায় চেঞ্জ হতে পারে, পেস বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট যেহেতু একটা বিষয়, সো পেস বোলারদেরকে আমরা একটু ঘুরিয়ে ঘুরিয়ে খেলাতে চাই এই সময়টাতে। সো শরীফুল সেটা একটা প্রপার ইনক্লুশনই ছিল এবং শরীফুল সেই জায়গাটা ডেলিভারি করেছেন। তানজিদ তামিমকে ড্রপ করাটা, এটার আসলে কারণটা এটা ধরে নিতে পারি আমরা যে জায়গাটা, সেটা হচ্ছে যেহেতু সামনে এশিয়া কাপ আছে এবং এশিয়া কাপের জন্য আলটিমেটলি আপনি যখন টিমটাকে রেডি করবেন, আপনার তো একটা লাইন আপে দুজন ওপেনার আছেন, সেই সঙ্গে একজন ব্যাকআপ ওপেনারকে রেডি রাখা লাগবে। এখন সেই ব্যাকআপ ওপেনার আসলে ইন্টারন্যাশনাল সার্কিটের জন্য কতটুকু প্রস্তুত আছেন, কতটুকু রেডি আছেন, সেটাকে দেখাটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। সো যেহেতু আমাদের এই জায়গাটায় এ টিমকে যদি চিন্তা করেন, এই টিমের কিন্তু কোনো টি-20 সিরিজ থাকে না, এবং সামনে আমাদের এই মুহূর্তে টি-20-র কোনো ডোমেস্টিক টুর্নামেন্ট ওইরকম নাই, বা ডোমেস্টিক টুর্নামেন্ট থাকলেও ওই প্লেয়ারটা আসলে ইন্টারন্যাশনাল সার্কিটে কেমন পারফর্ম করবেন সেটা দেখার, যাচাই করার কোনো ওয়ে নাই। এই কারণে হয়তো বা টিম ম্যানেজমেন্ট নাইম শেখকে খেলিয়েছে তানজিদ হাসান তামিমকে ড্রপ করে। কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে একটা ইনফর্ম ব্যাটার, তার মোমেন্টাম, তার ফ্লো নষ্ট হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকে। হ্যাঁ, এই চেঞ্জটা তখনই আমরা নিতে পারতাম যখন অলরেডি বাংলাদেশ সিরিজ জয়লাভ করে ফেলেছে, দুইটা ম্যাচ অলরেডি বাংলাদেশ জিতে ফেলেছে। এখন এই যে মাঝ পথে আপনি যখন একটা পরিবর্তন করলেন, নাইম শেখকে ইনক্লুশনটা দিলেন, এটা আমার কাছে মনে হয় যে ওই ব্যাটসম্যানের একটা মাইন্ড সেট আপ, একটা ফ্লো, ইভেন আপনি যদি চিন্তা করেন ব্যক্তিগত মাইলস্টোনের জায়গা থেকে, এই মুহূর্তে কিন্তু একটা লড়াই চলছে অভিষেক শর্মা এবং তানজিদ হাসান তামিমের মধ্যে, যে এই বছর সবচেয়ে বেশি ছক্কা কে মারতে পারেন। তো এই যে জায়গাগুলো থেকে যদি ম্যাচেস না পান, তার মধ্যেও একটা সাইকোলজিক্যাল ডাউনফলের ব্যাপার থাকে কিনা সেটা একটা বিষয়। হ্যাঁ, এটাকে আমরা অবশ্যই মেনে নিতে পারতাম যদি এটা দুইটা ম্যাচ জেতার পরে তারপর যদি এই ঘটনাটা ঘটতো। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে হয়তো একটা সারপ্রাইজ ফ্যাক্টরের জন্য হয়তো নাইম শেখকে, সারপ্রাইজ ফ্যাক্টর না আসলে, কারণ ইনফর্ম ব্যাটসম্যানকে আপনি তো বসাবেন হয় আরেকটা ব্যাটসম্যানকে সুযোগ দেওয়ার জন্য, অথবা সেই ইনফর্ম ব্যাটসম্যানটার যদি কোনো প্রকার ইনজুরি থাকে সেই কারণে। তো এটা হয়তোবা দেয়া যেত সিরিজটা এনশিওর করার পর, থার্ড ম্যাচে হয়তোবা দেয়া যেত। একটা ইনফর্ম ব্যাটসম্যান, আমি আবারও বলি, একটা ইনফর্ম ব্যাটসম্যান তার ব্যক্তিগত ট্র্যাক রেকর্ডেরও কিছু জায়গা থাকে এবং সেটা অবশ্যই এনকারেজ করে, মোটিভেট করে। আপনি দেখবেন যে সাকিব আল হাসান যখন আইসিসি র্যাঙ্কিং এর বিশ্বসেরা অলরাউন্ডার হলেন, তারপর থেকে তার পারফরমেন্সের গ্রাফটা কিন্তু আরো বাড়তে থাকলো। সো এটা কিন্তু বাড়তি একটা মোটিভেশনও দেয় এই স্ট্যাটিস্টিক্স গুলো। সো সেই স্ট্যাটিস্টিক্সটাকে সমৃদ্ধ করার একটা সুযোগ তো অবশ্যই ছিল, যেটা হয়তো বা তানজিদ তামিমের জন্য একটু একটা সাইকোলজিক্যাল ডিজাইন। নাইম শেখ কিন্তু গতকাল ইনক্লুশনে আসলে যেভাবে আউটটা হলেন, ওটাও কিন্তু আসলে খুব বেশি, যদি বলি, দৃষ্টিকটু একটা ব্যাপার ছিল। দেখেন, দৃষ্টিকটুর জায়গা থেকে যদি আপনি বলেন, ওই শটটা যদি স্কুপ শট করতে গিয়ে ফাইন লেগ দিয়ে 4 হতো, তখন তো এই কথাটা বলতেন না। আলটিমেটলি এক্সিকিউশনটা হয় নাই, এক্সিকিউশনটা হয় নাই। আমরা ক্রিকেটীয় ভাষাতে আসলে বিষয়টাকে সেভাবেই বলতে পারি যে এক্সিকিউশনটা হয় না। এখন ক্রিকেট এমন একটা খেলা যেখানে আসলে যদি এক্সিকিউশন হয়, সেম কাইন্ড অফ অ্যাটেম্পটেস। এখন মুশফিকুর রহিম জীবনে যে পরিমাণ সুইপ শটে ছক্কা মেরেছেন, আবার আউট হয়েছেন, আবার সুইপ শটে আউটও হয়েছে। এখন উনি সুইপ শটে আউট হওয়ার রেশিওর চাইতে সুইপ শটে ছক্কা মারার সংখ্যাটা কিন্তু বেশি, এবং সেই ছক্কা মেরে বাংলাদেশকে বেস্ট আউটপুট দেওয়ার সংখ্যাটাও কিন্তু বেশি। কিন্তু আমরা দিন শেষে হয়তো বা তার ওই সুইপ করতে গিয়ে আউট হওয়ার জায়গাটাই মনে রাখি। ব্যাপারটা কিরকম জানেন? ব্যাপারটা হচ্ছে, আপনি দেখবেন যে আপনি ফেসবুকে কোনো একটা ছবি দিলেন, সেই ছবিটা দেওয়ার পর আপনাকে 20 জন সেই জায়গাটা কমেন্ট করেছে, 18 জন আপনাকে খুব ভালো কমেন্ট করেছে, 2 জন আপনাকে কমেন্ট করেছে নেগেটিভ কমেন্ট। আপনি হাসান আল বান্না সেই 2 জনের নেগেটিভ কমেন্টটা নিয়ে সারাদিন পার করে দিবেন। দিস ইজ দ্য প্রবলেম। এটা কিন্তু হিউম্যান নেচার, একটা আমাদের সবচেয়ে বড় প্রবলেমের জায়গা। সো ওই এটা বললাম যে নাইম শেখের ওই শটটা যদি 4 হয়ে যেত, সেটা হয়তো এত কথাবার্তা হতো না। হি ইজ ইন প্রসেস, তিনি প্রসেসে আছেন দেখেই তিনি এনসিএল টি-20-তে টপ স্কোরার ছিলেন, বিপিএল এ টপ স্কোরার ছিলেন, বিপিএল এ ওয়ান অফ দ্য টপ স্কোরার, ডিপিএল এ ওয়ান অফ দ্য টপ স্কোরার ছিলেন। সো প্রসেসে আছেন দেখেই তেমনটা হয়েছে। এখন 22 গজের মঞ্চে ওই দিনটাতে এক্সিকিউট করতে পারেন নাই, দ্যাটস আ ডিফারেন্ট স্টোরি। এবং ডেফিনেটলি পারফর্ম যখন করতে না পারবে একজন প্লেয়ার, ফ্রিকোয়েন্টলি যখন পারফর্ম করতে না পারবে পর্যাপ্ত সুযোগ পাওয়ার পর, তখন তো সেই প্লেয়ারকে দেখা যায় যে ড্রপ করতে হয়। আরেকটা বিষয় থাকে কি, আমি আপনাকে বিষয়টা বলি, সেটা হচ্ছে যে কোনো দলের যখন কোনো
ওই পার্টিকুলার পজিশনটার জন্য সেকেন্ড চয়েস যারা থাকেন বা থার্ড চয়েস যারা থাকেন তাদের জন্য পারফর্ম করাটা খুব ডিফিকাল্ট, কারণ প্রথমত তারা জানেন দে আর নট দ্য ফার্স্ট চয়েস, তাদের সুযোগটাও নিয়মিতভাবে আসবে না, তাদের সুযোগটা আসে কালে ভদ্রে, এবং এই যে কালে ভদ্রে সুযোগ আসে অনেক সময় তারা প্রিপেয়ার্ডও থাকে না যে আমার এই সুযোগটা আসতে পারে। দ্বিতীয়ত কথা হচ্ছে সুযোগটা আসার পর একটা প্রেশার থাকে যে আমাকে তো এই ম্যাচ পারফর্ম করতেই হবে, না করলে বাদ পড়বো কি, পারফর্ম করলেও আমার পরের ম্যাচে রাখবে কিনা কোনো গ্যারান্টি নেই। সো এই টাইপের প্লেয়ারদের জন্য দিস ইজ ভেরি ডিফিকাল্ট, এবং এইটা যারা আসলে ওভারকাম করে, আবারও বলি, এইগুলোকে যারা ওভারকাম করে রোহিত শর্মা হতে পারেন তারা লেজেন্ড হন। দিস ইজ দ্য ডিফারেন্স। কিন্তু এটাকে যারা ওভারকাম করতে পারেন তারাই রোহিত শর্মা হয়ে যান। কারণ আপনি দেখেন না, আমি যদি রোহিত শর্মার এক্সাম্পলটা দেই, ইন্ডিয়া টিমের ওপেনার ছিলেন বীরেন্দর সেহবাগ আর গৌতম গম্ভীর, রোহিত শর্মা সেই জায়গাটায় সেকেন্ড চয়েসে থাকতেন, বাট ওই যে অপরচুনিটি যখন তিনি পেয়েছেন, অপরচুনিটি গ্র্যাব করেছেন, ওই যে গ্র্যাব করার জায়গাটা ওইটা করতে পারলে তখন আপনি গ্রেট পর্যায়ে যাবেন আর কি। আর ওই প্রবলেমটা ওই প্রতিদিন আসবে না, যেদিনই আসবে ওই দিনই পারফর্ম করতে হবে।